ডক্টর শফিকুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে একটি অসাধারণ অভিজ্ঞতা। আপনাকে অনেক ধরনের প্রশ্ন করা গেছে, আপনি সাবলীলভাবে আপনার জায়গা থেকে আপনি এগুলো উত্তর দিয়েছেন। আমাদের অনেক ধন্যবাদ জানবেন, কারণ আমার কাছে মনে হয় দর্শকরা যদি এই অনুষ্ঠানটি আবারও দেখেন তাহলে দেখবেন যে এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্ন আসলে ডক্টর শফিকুর রহমান উত্তর দেন নাই। তিনি তার প্ল্যাটফর্ম থেকে তিনি উত্তর দিয়েছেন। আপনি আমার মানে এটা রিপিটেড, এটা কয়বার বললাম আমি জানি না, আরো কয়েকবার বলতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের কৃতজ্ঞতা। এবং আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার এই আমাদের এই জেনারেশনের দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশে আপনাকে স্বাগতম জানানোর জন্য আমরা অপেক্ষমান। কারণ যুদ্ধ কিন্তু আপনিও করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে। আমি 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 আপনার আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং দর্শকদের ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শেষ করতে চাই। আমরা নিশ্চয়ই দর্শকরা দেখবেন এই অনুষ্ঠানটির মধ্যে অনেকগুলি প্রশ্নের জবাব ডক্টর শফিকুর রহমান দিয়েছেন, জামাতের রাজনীতি থেকে শুরু করে জামাত ৭১ সাল সম্পর্কে কিভাবে অন্যান্য সব কিছু বিষয়ে আসলে কথা বলতে চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলগুলিতে যে টকশোগুলি হয়, এই টকশোতে বাংলাদেশের যে সকল খ্যাতনামা সাংবাদিক উপস্থাপনা করেন, তাদের উপস্থাপনার ধরন এক একজনের এক এক রকম। কেউ কেউ খুবই সুন্দর শুদ্ধ বাংলায় প্রাঞ্জল ভাষায় উপস্থাপনা করেন, আবার কেউ কেউ সরকারকে তেল মারার চেষ্টা করেন, আবার কেউ কেউ অতিথি হিসাবে যারা থাকেন তাদেরকে ক্রিটিক্যাল প্রশ্ন করে এক ধরনের ট্র্যাপে ফেলতে চান, তাদেরকে উত্তর দিতে একটু হিমশিম খাওয়ার মতো পরিবেশ তৈরি করতে চান। তো সব মিলিয়ে আমরা এই খ্যাতনামা সাংবাদিকদের এই উপস্থাপনা নিয়ে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করতেই পারি। তো এই খ্যাতনামা সাংবাদিকদের একজন হচ্ছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। তিনি খুব সুন্দর শুদ্ধ ভাষায় প্রাঞ্জল ভাষায় যে টকশোগুলিতে উপস্থাপনা করেন সেটি বলা যায় না, তবে তার একটি গুণ হচ্ছে তিনি এমন ট্রিকি ক্রিটিক্যাল প্রশ্ন অতিথিকে করেন, অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি তিনি আওয়ামী লীগের নেতা হন, বিএনপির নেতা হন, জাতীয় পার্টির নেতা হন, আর যেই হন, তার সেই ক্রিটিক্যাল প্রশ্নের উত্তর দিতে বা তার সেই ট্রিকি প্রশ্নের উত্তর দিতে এই সকল রাজনৈতিক দলের অনেক বাঘা বাঘা নেতা হিমশিম খেয়েছেন, অনেকটা মানে আটকে গিয়েছেন, মনে হয় যেন উত্তরটা দিতে পারছিলেন না, বা অনেকেই আছেন উত্তর এড়িয়ে গেছেন। অথচ গতকালকে আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি সাংবাদিক খালেদ মহিউদ্দিনের একটি টকশোতে অতিথি হিসাবে গিয়েছিলেন। আপনারা জানেন যে সাংবাদিক খালেদ মহিউদ্দিন একটা লম্বা সময় ধরে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলিতে উপস্থাপনা করেছেন। এরপরে তিনি জার্মানিতে গিয়ে জার্মানির একটি আন্তর্জাতিক মিডিয়া ডয়েচে ভেলেতে একটা লম্বা সময় উপস্থাপনা করেছেন। বলা যায় বাংলাদেশে তিনি উপস্থাপনা করে যতটা জনপ্রিয় হয়েছেন, ডয়েচে ভেলেতে উপস্থাপনা করে তিনি তার থেকে আরও কয়েক গুণ বেশি জনপ্রিয় হয়েছেন। তো সম্প্রতি তিনি ডয়েচে ভেলে থেকে পদত্যাগ করেছেন বা বিদায় নিয়েছেন। এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক একটি সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক ঠিকানায় তিনি জয়েন করেছেন। তো সাপ্তাহিক ঠিকানার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে এই টকশোটি পরিচালিত হয়েছে। আপনারা অনেকেই আমাকে আমিরে জামায়াতের এই টকশোটি ইনবক্স করেছেন। কাজ শেষে গাড়ি চালিয়ে চালিয়ে তার সেই সাক্ষাৎকারটি আমি বাসায় আসা পর্যন্ত শুনলাম। জামায়াত যদি এককভাবে নির্বাচন করে তাহলে জামায়াত কি চাইবে যে বিএনপির পাশাপাশি একটি তৃতীয় দল যারা আবার একটু এন্টি বিএনপি তারা থাকুক, তারা একটু মারামারি করুক, তাতে একটু ভোটের সুবিধা হোক, এই তৃতীয় দল হিসেবে জামায়াত কি চাইবে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসুক?
মানে আমরা এভাবে ইনফারেন্স টানতে পারি কিনা? না না, আমি তো আগেই বলেছি যে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে আগে তারা ঠিক করবে। যারা একটা গণহত্যা ঘটিয়েছে, এখনো তাজা রক্ত ভাসতেছে, এখনো হাজার হাজার ছাত্র ছাত্রী, যুবক, শ্রমিক এখনো আহত হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেডে, তারা কিভাবে নির্বাচন করার চিন্তা করবে? তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কার ভোটে তারা নির্বাচিত হবে? তারা তো জনগণের বিপক্ষেই দাঁড়িয়েছে। আগে তো এই জায়গাটা তাদের সেটেল করতে হবে। তারা এখন কিভাবে নির্বাচন করবে এটা তো আমার বুঝে আসে না। আর আমরা তাদেরকে প্রমোট করব, এলাও করব, প্রশ্নই উঠে না। কারণ এই 15.5 বছরের সবচেয়ে নির্যাতিত, বড় নির্যাতিত দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই দলের এক একজন করে 11 জন শীর্ষ কেন্দ্রীয় নেতা, 2 জন সাবেক আমির সহ জুডিশিয়াল কিলিং বলেন আর যে পারপাসেই বলেন, অত্যন্ত মানে কনকক্টেড একটা ট্রায়ালের মাধ্যমে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। আর তো কারোই ক্ষতি হয়নি। কিন্তু 2 নম্বর হচ্ছে আমাদের সবগুলা অফিস ছিল সিলগালা করা। কিন্তু 3 নম্বর হচ্ছে যে আমরাই একমাত্র সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান দল যাদের উপর ঝাল মিটাইতে গিয়ে আমাদের নেতাকর্মীদের বাড়ি বোল্ডোজার দিয়ে ভাঙা হয়েছে। এটা কিন্তু আর কারো বাড়িতে যায়নি। 4 নম্বর হচ্ছে যে এই আন্দোলনের সবচেয়ে ওয়ার্স্ট ভিকটিম আমরা, যে শেষ মুহূর্তে এসে আগস্টের 1 তারিখ আমাদেরকে নিষিদ্ধই ঘোষণা করে দিল। এরকম একটা দল কিভাবে চাইবে যে দলটা এত সন্ত্রাস, এত ফেসিজম চালাইলো, তারাই আবার এসে জনগণের এখানে স্পেস নোক? আমরা তো এটা চাইতে পারি না, মরালি চাইতে পারি। এক কথায় বলা যায় যে আমি স্পিচলেস। মানে একজনের বক্তব্য শোনার পরে ভালো লাগা, ভালো না লাগা, পছন্দ হওয়া না হওয়া, ভুল ত্রুটি হওয়া না হওয়া, আলোচনা সমালোচনা অনেক কিছু থাকে। মানে এক কথায় যদি আমি বলি, আমি স্পিচলেস, আমার কোনো মন্তব্য নাই। আমি অনেকটাই বাকরুদ্ধ, হতভম্ব। মানে আমিরে জামাতের কাছ থেকে মানে যা আশা করেছিলাম, আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে আমার অপিনিয়ন হচ্ছে আমি অনেক 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 গুণ বেশি পেয়েছি। কারণ হচ্ছে যে খালেদ মহিউদ্দিনের একটা বড় গুণ হচ্ছে অতিথি যেই হোক তাকে কিন্তু প্রশ্নবাণে জর্জরিত করে ফেলেন এবং এমন ট্রিকি প্রশ্ন করেন, এমন ক্রিটিক্যাল প্রশ্ন করেন যে অতিথি উত্তর দিতেই পারেন না। এমন ঘটনা বহুবার ঘটেছে। ঠিক এই অস্ত্রটা আমিরে জামাতের ক্ষেত্রেও তিনি প্রয়োগ করেছেন এবং একই প্রশ্ন তিনি সম্পূরকভাবে 2-3 বার ঘুরিয়ে পেঁচিয়ে করেছেন। এরপরেও সাবলীলভাবে আমিরে জামাত উত্তর দিয়ে তাকে সন্তুষ্ট করেছেন। তিনি সন্তুষ্ট হতে বাধ্য হয়েছেন। আমি দেখেছি যখন টকশোটি শেষ হচ্ছিল, একেবারে শেষ পর্যায়ে আমার ধারণা তিনি আমিরে জামাতকে অন্তত 15 বার অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন। 15 বার ধন্যবাদ জানিয়েছেন। মানে তিনি এতটাই প্লিজড এই টকশোতে, মানে তার এই সাংবাদিক মানে জীবনে, মানে তিনি যত টকশোতে উপস্থাপনা করেছেন, আমার কাছে মনে হয়েছে এটাই তার জীবনের সর্বশ্রেষ্ঠ উপস্থাপনা ছিল বা সর্বশ্রেষ্ঠ টকশো ছিল। যে তিনি এমন একজন অতিথি পেয়েছেন যে যাকে তিনি যত প্রশ্ন করেছেন তিনি সকল প্রশ্নের সাবলীল জবাব দিয়েছেন। কোনো প্রশ্নের উত্তর দিতে তিনি একটুও কার্পণ্য করেননি এবং তার মানে উত্তরের মধ্যে কোনো জড়তা ছিল না। একেবারে সাবলীল ভাষায় মনে হয় যেন তার উত্তর রেডি ছিল। এবং এমন অনেক প্রশ্ন ছিল আমার কাছে মনে হচ্ছিল যে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো শফিকুর রহমান সাহেব বোধহয় রেডি নাই, প্রস্তুত নাই। কিন্তু যখন উত্তর দিল আমি আশ্চর্য হয়ে গেলাম যে এত কঠিন প্রশ্নের জবাবও তিনি দিয়ে দিলেন এবং সাবলীলভাবেই দিয়ে দিলেন। ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে কি মনে হয় না আপনি যেই জায়গা থেকে আওয়ামী লীগের কথা বলছিলেন, নির্যাতনের কথা বা অন্য ইয়ার কথা, সেই ক্ষেত্রে সেই রাগ জামাতে ইসলামের বা সেই ক্ষোভ বা সেই হতাশা জামাতে ইসলামের অন্য রাজনৈতিক দলের উপর থাকতে পারে, বিশেষ করে বিএনপির ক্ষেত্রে যখন আপনাদের উপর এই রকম যেটাকে আপনি নির্যাতন বলছেন সেটি চলছিল, বিএনপি তো সেই অর্থে প্রতিবাদ জানায় নাই। আপনাদের কি রাগ বিএনপির উপর আছে তাহলে? একটু না, আমাদের কোনো রাগ নাই, প্রত্যাশা ছিল। সব প্রত্যাশা সবসময় পূরণ হয় না, এই জন্য মাইন্ড করতে নাই। আর আপনি রাজনীতি অনেক বড় পরিসরের বিষয়। পারিবারিক, ব্যক্তিগত অথবা আপনার পেশাগত জীবনেও আপনার সব প্রত্যাশা চাইলেই আপনার পূরণ হবে না। এই জন্য অনেক সময় ধৈর্য ধরার প্রয়োজন।
আর এই ক্ষেত্রে মন যত বড় করা যাবে ততই লাভ, লস নাই। তো অনেকেই খালেদ মহিউদ্দিনকে সমালোচনা করে বলেন যে উনি সবসময় অতিথিকে ট্র্যাপে ফেলতে চান, এমন প্রশ্নবাণে জর্জরিত করেন যে যাতে অতিথি উত্তর দিতে না পারে। ঠিক একই অস্ত্র ডাক্তার শফিকুর রহমানের ক্ষেত্রেও তিনি প্রয়োগ করেছেন, কিন্তু কাজ হয়নি। আমি জানি না ওনার মনে কি ছিল। আবার অনেকে বলেছেন যে খালেদ মহিউদ্দিন কখনোই জামাত শিবিরের পছন্দের লোক না, অর্থাৎ উনি জামাত শিবিরকে পছন্দ করেন না, চরম জামাত শিবির বিদ্বেষী একজন সাংবাদিক। অনেকেই সমালোচনা করেন, অনেকেই মন্তব্য করে থাকেন, সে আলোকে বলছি আর কি। তো এই মানুষটা এর আগে আমরা দেখেছিলাম সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের একটা সাক্ষাৎকার নিতে, সেখানেও দেখেছিলাম যে তিনি মনে হচ্ছিল যেন প্রশ্ন খুঁজে পাচ্ছেন না। মানে এটি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমা কিনা আমি জানি না, যে খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কোনো অতিথি আসলে তাকে প্রশ্ন বানে জর্জরিত করে ফেলেন। জামাতের নেতৃবৃন্দের ক্ষেত্রেও তিনি চেষ্টা করেছেন, হয় জামাতের নেতৃবৃন্দ সাবলীল ভাষায় উত্তর দিতে পেরেছেন, কখনোই আটকে যাননি, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো রহমা নাজিল হয়েছে খালেদ মহিউদ্দিনের উপরে, যে তিনি হয়তো ট্রিকি কোনো প্রশ্ন করতে পারেন নাই, হয়তো করার চেষ্টা করেছেন, আসে নাই। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ক্ষেত্রে আমার কাছে সেটা মনে হয়েছিল, কিন্তু ডাক্তার শফিকুর রহমানের ক্ষেত্রে মনে হয়েছে যে উনি একেবার কমর বেঁধে নেমেছিলেন আমিরে জামাতকে আটকানোর জন্য। আমিরে জামাতকে প্রশ্নবাণে জর্জরিত করার জন্য তিনি মাজায় গামছা বেঁধে নেমেছিলেন এবং সর্বোচ্চ চেষ্টা করেছেন আমিরে জামাতকে আটকানোর জন্য। একই প্রশ্ন তিনি সম্পূরক আকারে 3 বারও করেছেন। তিনবারই আমিরে জামাত সাবলীল ভঙ্গিমায়, সাবলীল ভাষায়, সন্তুষ্ট চিত্তে উত্তর দিয়েছেন এবং তার উত্তরে খালেদ মহিউদ্দিন নিজেই প্লিজড হয়েছেন। এজন্য তিনি প্রোগ্রাম শেষে বারবার বলেছিলেন যে আমি তার কাছে এমন অনেক প্রশ্ন করেছি যে প্রশ্নগুলি বাংলাদেশের জনগণের চাওয়া এবং পাওয়া। এই জন্য আপনাদের অনুরোধ থাকবে, আপনারা তার এই আলোচনাটা, তার এই টকশোটা পরে হলেও দেখে নেবেন, অনেক কিছু জানতে পারবেন। জামাত সম্পর্কে যে প্রশ্নগুলি কেউ করার সাহস করে না বা যে প্রশ্নগুলি কারোর মাথায় আসে না, এমন অনেক প্রশ্ন আমি করেছি যে প্রশ্নগুলি সাবলীল জবাব দিয়েছেন আমিরে জামাত। তো সব মিলিয়ে এখন যদি আমাকে বলেন যে নায়েব ভাই, খালেদ মহিউদ্দিনের এই টকশোতে ডাক্তার শফিকুর রহমান যাওয়ার কারণে জামাতের কতটা লাভ বা কতটা ক্ষতি হয়েছে, দেশের কতটা লাভ বা ক্ষতি হয়েছে, আমি যদি এই 4টা প্রশ্নের উত্তর এইভাবে দেই যে গত 15.5 বছর জামায়াতে ইসলামী এক কথায় বলা যায় কোনো রাজনৈতিক কর্মসূচি দিতে পারেন নাই। ইভেন জামায়াতে ইসলামী শিবিরের নেতৃবৃন্দ ঘরোয়া প্রোগ্রাম পর্যন্ত করতে পারেন নাই শেখ হাসিনার পেটুয়া বাহিনীর নিপীড়ন নির্যাতনের কারণে। ইভেন মহিলা জামাতের মহিলারা পর্যন্ত তালিম করেছে ঘরের মধ্যে গোপনে, সেখান থেকে পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে জামাতের ওপেন কোনো রাজনৈতিক কর্মসূচি, গোপন কোনো ঘরোয়া বৈঠক কিছুই করতে দেওয়া হয় নাই। সেখানে পাবলিক প্লেস, প্রেস, মিডিয়া, পত্রিকা, এগুলো তো অনেক 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 পরের ব্যাপার। ঘরোয়া প্রোগ্রাম পর্যন্ত তারা করতে পারে নাই, মানে তাদের কোনো কথাই বলতে দেওয়া হয় নাই। তো অবশেষে আমরা গত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের শেষের দিকে নির্বাচনের আগে আমরা দেখেছি জামাতের মানে একটা প্রোগ্রামের অর্ডার দেওয়া হয়েছিল বা অনুমতি দেওয়া হয়েছিল এবং সেই প্রোগ্রামটাও এমন জায়গায় করার অনুমতি দেওয়া হয়েছিল যে সেখানে জামাতের মতো বড় একটি রাজনৈতিক দলের প্রোগ্রাম হওয়ার মতো স্পেস বা জায়গা নেই। এরপরেও সেই প্রোগ্রামই প্রমাণ করে দিয়েছিল যে জামাতের জনপ্রিয়তা আসলে শেষ হয়ে যায়নি, জামাত নিশ্চিহ্ন হয়ে যায়নি। তো যাই হোক, এমনিভাবে জামাত কখনোই আসলে প্রাণ খুলে, মন খুলে কোনো সাংবাদিকের মুখোমুখি
হতে পারেননি বা হওয়ার পরিবেশ ছিল না, আজকে পরিবেশ এসছে, যে কারণে জামাত নেতৃবৃন্দ এখন প্রেসের মুখোমুখি হচ্ছেন। হওয়ার কারণে আমি মনে করি জামাতের যে দাওয়াতি স্কিল, মানে তাদের যে দাঈল আল্লাহর কাজ, এটি মাঠে ময়দানে মানে তাদের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার স্পেস না থাকলেও তারা গোপনে হলেও গত 15.5 বছরে অনেক দাওয়াতি কাজ করেছে। তো অফলাইনে তাদের দাওয়াতি কাজের যে ফলাফল, সেটা অবশ্যই আমাদেরকে আশান্বিত করে। কিন্তু এই দাওয়াতি কাজের এই কর্মসূচিটা, দাওয়াতি কাজের এই বা তাদের বক্তব্যগুলো যদি কোনো মিডিয়ায় প্রচার হয় তাহলে সেটি কয়েকশো গুণ বৃদ্ধি পায়। তো আমি মনে করি যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের খালেদ মহিউদ্দিনের এই টক শোতে আসার কারণে হয়তো প্রথমে অনেকেই ধারণা করেছিলেন যে এই টক শোতে গেলে খালেদ মহিউদ্দিন এমন ট্রিকি প্রশ্ন করবেন, এমন ক্রিটিক্যাল প্রশ্ন করবেন যে জামাতের আমির উত্তর দিতে হিমশিম খাবে, জামাতকে জনগণের কাছে পচানোর চেষ্টা করবে, আর সত্যি সত্যি জামাত জনগণের কাছে পচে যাবে। এরকম ধারণা হয়তো অনেকেই করেছিলেন, কিন্তু আসলে সম্পূর্ণ বিপরীত কাজ হয়েছে। এই টকশের মাধ্যমে জামাত গত 15.5 বছরে যতটা না জনগণের কাছে যেতে পেরেছে, এই একটা টকশোর মাধ্যমে তার থেকে কয়েক গুণ বেশি জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে জামাত, আলহামদুলিল্লাহ। মানে মানুষের মনে জামাত সম্পর্কে যে প্রশ্নগুলি ছিল, এই প্রশ্নগুলি যেমন করারও জায়গা মানুষের ছিল না, আর এই প্রশ্নগুলি শোনার মতো পরিবেশও যেমন জামাত নেতৃবৃন্দের ছিল না, সঙ্গত কারণেই আজকের এই পরিবেশে এসে মানুষের সেই মনের প্রশ্নগুলি সাংবাদিক খালেদ মহিউদ্দিন আমিরে জামাতকে করার মাধ্যমে একটা উত্তর এই ঠিকানা পত্রিকার ফেসবুক ইউটিউবের মাধ্যমে বাংলাদেশের জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। এবং আমি মনে করি এই টকশোটি মানে জামায়াতে ইসলামীর জন্য একটা যুগান্তকারী টকশো ছিল। মানে জামাত গ্রাসরুট লেভেলের, মানে একেবারে গ্রামের খেটে খাওয়া, শহরের খেটে খাওয়া মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে এই টকশোটির মাধ্যমে। এবং আমি বিশ্বাস করি আমিরে জামাতের এই সাবলীল উত্তর শুনে বাংলাদেশের জনগণ প্লিজড হয়েছে। এই কথাটা এই জন্যে বলছি যে খালেদ মহিউদ্দিন এমন একজন উপস্থাপক সাংবাদিক যে তিনি সহজে কাউকে ছেড়ে দেন না। তো আজকে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে উনি অনেকটা ডাক্তার শফিকুর রহমান বা আমিরে জামাতের কাছে ধরাশায়ী হয়েছেন এবং তিনি প্লিজড হতে বাধ্য হয়েছেন। তো কোনো একজন অতিথিকে প্রশ্ন করে তার উত্তর পেয়ে খালেদ মহিউদ্দিন যদি প্লিজড হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে যে গোটা বাংলাদেশের জনগণ প্লিজড হয়েছে। অতএব গত 1.5 মাসে জামাত সারা বাংলাদেশে যে রাজনৈতিক কর্মসূচি বা ঘরোয়া কর্মসূচি কিংবা মানুষের দাঁড়ে দাঁড়ে দাওয়াতের যে কাজগুলি করছিলেন, এই টকশের মাধ্যমে সেটি আরও কয়েক গুণ বেগবান হয়েছে। সুতরাং এই টকশোতে আসা আমিরে জামাতের জন্য বা জামাতের জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। এটির ফলাফল হয়তো আমরা উইদিন শর্ট টাইম দেখতে পাব। তো এই জন্যে আমি মনে করি যে জামাতের যোগ্যতা সম্পন্ন নেতৃবৃন্দ যারা আছেন তাদের মিডিয়ায় আসা উচিত, কথা বলা উচিত। অনেকের হয়তো এমন ধারণাও ছিল যখন জামাতের শীর্ষস্থানীয় 11 জন নেতাকে তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নামে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, আবার কেউ কেউ জেলখানায় মারা গেছেন। তো সব মিলিয়ে 11 জন নেতাকে স্বৈরাচার হাসিনা শেষ করেছে। তো বাংলাদেশের সাধারণ নাগরিকদের ধারণা ছিল যে জামাত শেষ। ইভেন আওয়ামী লীগ সবার আগে ধারণা করেছিল জামাত শেষ, কারণ জামাতের শীর্ষস্থানীয় 11 জন নেতাকে তারা ফেলে দিয়েছে। অতএব এই জামাত আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। আজকে ডাক্তার শফিকুর রহমানের যে চতুর্মুখী যোগ্যতা, এই যোগ্যতাই প্রমাণ করছে যে জামাতের সেই সাবেক 11 জন
যোগ্যতা সম্পন্ন নেতৃবৃন্দের থেকে ডাক্তার শফিকুর রহমান আদৌ কম যোগ্যতা সম্পন্ন রাজনীতিবিদ নন। এক একজনের এক এক গুণ থাকে। ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে বর্তমান প্রেক্ষাপটে জামাত একজন যোগ্যতম, সর্বদিক দিয়ে একজন যোগ্যতম আমির পেয়েছেন, যেটা এই মুহূর্তে জামাত ইসলামের জন্য দরকার ছিল। আমি স্যালিউট জানাই ডাক্তার শফিকুর রহমান আপনাকে। এবং আমার কিছু পরিকল্পনা, কিছু প্ল্যান ছিল আপনাদের নেতৃবৃন্দকে নিয়ে, এক একজনকে নিয়ে কিছু এক্সক্লুসিভ সাক্ষাৎকার নেওয়া, কিন্তু আসলে আমার কর্মজীবন এতটাই ব্যস্ততায় ভরপুর যে আমি আসলে এই জাতীয় প্রোগ্রাম একেবারেই করতে পারি না। তো আমার প্ল্যান আছে, আমি দেশে আসবো ইনশাআল্লাহ উইদিন শর্ট টাইম। দেশে গেলে আমি চেষ্টা করব জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার। আমি কয়েকজনের সাক্ষাৎকার নেওয়ার প্ল্যান রাখি, যদি তারা আমাকে সময় দেন ইনশাআল্লাহ আমি কয়েকটা সাক্ষাৎকার নেব। সেখানে আমি নিরপেক্ষ ভূমিকাই রাখার চেষ্টা করব, তবে সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের জনগণের জন্য পজিটিভ কোনো কিছু আসবে, যেটা খালেদ মহিউদ্দিনের এই টকশোতে এসছে। তো এই ছিল খালেদ মহিউদ্দিনের সাথে ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎকারের রিভিউ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।